একটি অজপাড়াঙ্গা, মাত্র ১ বছর আগে প্রতিষ্ঠিত একটি গ্রাম্য মন্দির। অথচ সেখানে খরচ করা হচ্ছে ১৭ কোটি টাকা। তৈরি হচ্ছে ২৮ ফুটের শিব, ৫৩ ফুটের কৃষ্ণ আর দেশের সবচেয়ে বড় রামের মূর্তি। প্রশ্ন হলো, একটি মফস্বলের মন্দিরের এত পয়সা আর সামর্থ্য কারা জোগান দিচ্ছে? কেনই বা এই বিশাল মূর্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের ৯২% মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে? এটি কি শুধুই ধর্মীয় কর্মকাণ্ড, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো আধিপত্যবাদী নির্দেশ? বলছিলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের কথা। এই প্রত্যন্ত অঞ্চলের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে এখন চলছে এক এলাহি কাণ্ড। ২৮ ফুট উঁচু এক বিশালাকার শিব মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। শুধু তাই নয়, এখানে দেবদেবীর আরো ১৪৪টি মূর্তি বানানোর প্রজেক্ট চলমান। গত বছরের ২৭ নভেম্বর রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এখানে এসে উদ্বোধন করেন ৫৩ ফুট উচ্চতার একটি কৃষ্ণ মূর্তি, যাকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ কৃষ্ণের মূর্তি বলে দাবি করা হচ্ছে। আর বর্তমানে এই প্রাঙ্গণে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় রামের মূর্তি। কিন্তু হঠাৎ করে মফস্বলের এই মন্দিরে রাম, কৃষ্ণ আর শিবকে কেন বেছে নেওয়া হলো? একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, রাম হলো হিন্দুত্ববাদীদের নিকট একটি ঐক্যের সিম্বল, যার নাম ব্যবহার করে ভেঙে ফেলা হয়েছে হাজার বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ। কৃষ্ণকে তারা ভাবছে সংস্কৃতির রক্ষক, আর শিবকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধের প্রতীক হিসেবে। এই কৃষ্ণ, শিব আর রামের অজুহাতে আজ ভারতে বাবরি মসজিদ থেকে শুরু করে শামসি মসজিদের মতো বহু ঐতিহাসিক মুসলিম স্থাপত্যকে হুমকির মুখে ফেলা হয়েছে। তবে কি ভারতে মসজিদ ভাঙার সেই একই প্রতীকগুলো এখন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে? সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে ভারতের হাই কমিশন, ইসকন এবং বিতর্কিত শক্তির সাথে এই মন্দিরের আসল যোগসূত্রটা কোথায়? এইসব প্রশ্নের উত্তর মিলবে যখন আমরা নজর দেব এই মন্দিরের প্রতিষ্ঠাতার দিকে। ২২ কোটি টাকা খরচ করে যে ব্যক্তি নিজেকে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের চেয়েও বড় দেবভক্ত হিসেবে জাহির করেছে, তার আসল পরিচয় জানলে চমকে যাবেন। তার নাম তাওহিদুল ইসলাম। একজন মুসলিম পরিচয় দিয়ে এই ব্যক্তি এক মুসলিম সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু তার প্রকৃত নাম হরিদাস চন্দ্র। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হরিদাস ভারতে পালিয়ে যায় এবং ধারণা করা হয় সেখান থেকেই সে বিশেষ ভাবাদর্শের দীক্ষা নিয়ে ফিরে আসে। পরবর্তীতে শেখ হাসিনার নাম ভাঙিয়ে প্রতারণা এবং নিজস্ব রিসোর্ট ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করার মাধ্যমে সে এক অদৃশ্য ক্ষমতার বলয় তৈরি করে। আর এই বিপুল অর্থের উৎস এবং দেশের স্পর্শকাতর জায়গায় ভারতীয় হাই কমিশনারের যাতায়াত সবকিছুই এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আজ আমাদের ভূখণ্ডের অখণ্ডতা এবং সেকুলার নেতৃত্বের দূরদর্শিতা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। একটি প্রত্যন্ত গ্রামে যখন বিদেশি প্রতিনিধিরা এসে বিতর্কিত প্রজেক্টের উদ্বোধন করে, তখন আমাদের প্রশাসন ও নীতি নির্ধারকেরা কেন নিশ্চুপ ছিলেন? এই বিশাল মূর্তিগুলো যদি এভাবেই দাঁড়িয়ে থাকে, তবে তা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর তাওহীদি চেতনার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। আবার যদি এগুলো অপসারণ করা হয়, তবে দেশের ভেতরের একটি শ্রেণী এমনভাবে এটি প্রচার করবে যেন এখানে সংখ্যালঘুদের উপর জুলুম করা হচ্ছে। আর এই সুযোগেই অখণ্ড ভারতের স্বপ্ন ডালপালা মেলবে আমাদেরই নাকের ডগায়। এখন প্রশ্ন হলো, সচেতন নাগরিক হিসেবে আপনি কি করবেন? এই নীরব ষড়যন্ত্র ও ভূ রাজনৈতিক আগ্রাসন কি আমরা স্বাভাবিক বলে মেনে নেব? দেশের সীমানা ও সংস্কৃতি রক্ষা করার জন্য এখনই কি আমাদের সচেতন হওয়ার সময় নয়? এই সুদূর প্রসারী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সত্যকে উন্মোচন করুন এবং এই তথ্যগুলো শেয়ার করে দেশের প্রতিটি নাগরিককে জাগ্রত করতে ভূমিকা রাখুন। ধন্যবাদ।